আপনি আপনারা সবাই দেখেছিলেন মুর্শিদাবাদের মডেল ধুলিয়ান থেকে শুরু করে শামসারগঞ্জ পর্যন্ত জ্বলেছিল। কিন্তু বিগত বেশ কিছুদিন আগের থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় সেই একই রকম মডেল দেখা যাচ্ছে। মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা, দিনাজপুর, বাঁকুড়া বিভিন্ন জায়গায়। এবং বিগত কয়েকদিন আগে এসআইআরের বিরুদ্ধে আন্দোলন হলো মালদার ফারাক্কায়। সেখানে তৃণমূলের এমএলএ মনিরুল ইসলাম বহু সংখ্যক তৃণমূলীকে নিয়ে একসঙ্গে নেতৃত্ব করে বিডিও অফিসে গিয়ে হামলা করলো এবং বিডিও অফিস ভেঙে চুরে একাকার করে ফেললো। কিন্তু এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি, এমনকি এফআইআরে পর্যন্ত তার নাম যোগ করা হয়নি। এমনই একটা তন্ত্র চলছে আমাদের বাংলায়। তারপর একের পর এক চাকুলিয়া, মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে প্রথম দিন আগুন জ্বললো, রাস্তা পথ অবরোধ হলো, রেল লাইন অবরোধ হলো, রেল গেট ভাঙা হলো, কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিল না। সকাল থেকে দুপুর পর্যন্ত চলতে থাকলো, কোনো অ্যাকশন নিল না। এমনকি সেখানে একজন মহিলা রিপোর্টারকে তাড়া করে করে মারা হলো। শুধু মারা নয়, তার রীতিমতো সম্মানহানি করা হলো, তাকে মলিস্ট করা হলো। কোনো স্টেপ নেওয়া হলো না যে এইসব দাঙ্গাকারীদের বিরুদ্ধে, এইসব দেশদ্রোহীদের বিরুদ্ধে। এদেরকে একরকম দেশদ্রোহী বলা যায়, কারণ দেশের সম্পদ যারা নষ্ট করে তাদেরকে দেশদ্রোহী বলা হয়। মুখ্যমন্ত্রীকে মিডিয়া জিজ্ঞেস করলো যে এরকম কিছু হচ্ছে, কেন পুলিশ স্টেপ নিচ্ছে না? মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিলেন যে ওরা তো আজকে তো শুক্রবার, আজকে জুম্মার দিন, ওরা স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়েছে, ওরা তো এরকম হয়েই থাকে। হিন্দুরা যেমন হয়, বাঁকে জল নিয়ে ভোলে বাবা পার করতে যায়, দুর্গাপুজো দেখতে যায়, এটা করতে যায়, ওটা করতে যায়, নানা রকম করে দিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলছি চ্যালেঞ্জ করে, আপনি এটা দেখাতে পারবেন যে কোনো হিন্দু ভোলে বাবার নাম করে বাঁকে জল নিয়ে গিয়ে কোনোদিনও একটা রাস্তায় আগুন জ্বলিয়েছে, একটা গাড়ি ভেঙেছে, একটা গাড়ি পুড়িয়েছে, পথ অবরোধ করেছে? একটাও দেখাতে পারবেন না। আরও যখন মিডিয়া জিজ্ঞেস করলো যে মহিলাকে মারা হচ্ছে, যে মহিলার সম্মানহানি হচ্ছে, মলিস্ট হচ্ছে, সেই মহিলার সম্মান বাঁচানোর জন্য পুলিশকে জিজ্ঞেস করতে, পুলিশকে বলতে, পুলিশ বললো আমাদের এখতিয়ারের বাইরে, আমরা কিছু করতে পারবো না, এরকম বলছে পুলিশ। যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করলো তখন উনি বললেন যে ওকে বলো মবের মধ্যে না যেতে। একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, উনি নিজেকে অগ্নিকন্যা বলে পরিচয় দেন, উনি নিজেকে বাংলার মেয়ে বলে পরিচয় দেন, অথচ বাংলার মেয়ের রাজত্বে একটা মেয়ের সম্মানহানি হচ্ছে, আর উনি বলছেন মবের মধ্যে না যেতে। এটাই হচ্ছে আমাদের বাংলার তন্ত্র। কালকে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে। দেখুন, বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে, জুম্মাবার, পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যখন দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে অভিজিতেরা মাইক লাগিয়ে দেন, তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও ওর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে, করছে লুট, বলছে ঝুঁক। এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হয়ে প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোরে বাবা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। নবান্ন 14 তলায় বসে থাকা কালীঘাটের এই অভদ্র, নির্লজ্জ, বেহায়া মহিলাকে আর কতদিন আপনারা সহ্য করবেন, সেটা তো আপনাদের উপর নির্ভর করে। ও বলেছে আর কেউ শুনছে না, মুখ্যমন্ত্রীর কথা কেউ শুনছে না। 2008 সালের মুখ্যমন্ত্রী, 2010 সালের মুখ্যমন্ত্রী, 2011 সালে বদলা নয় বদল চাই বলা মুখ্যমন্ত্রীর কথা মানুষ শুনতো, কিন্তু আজকে এই মুখ্যমন্ত্রীর কথা আর মানুষ শুনছে না। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, কোনো মন্ত্রীর বক্তব্যের কোনো প্রতিষ্ঠা, কোনো গ্রহণযোগ্যতা, কোনো বিশ্বাসযোগ্যতা আর জনমনে নেই। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। প্রতি মুহূর্তে বলে এসেছি যে আমরা কি সত্যি পশ্চিমবঙ্গে বাস করছি নাকি পশ্চিম বাংলাদেশে বাস করছি।
এত ঘুম ভাঙানোর চেষ্টা করেও আপনাদের ঘুম ভাঙেনি। আসলে নিজেদের পেছনে আগুন না লাগা পর্যন্ত আপনাদের ঘুম ভাঙবে না। এত কিছু দেখার পরেও সেই ভোটের দিন নাচতে নাচতে চলে যাবে ভোট দিতে। পরের দিন আবার সেই একই ঘটনা হলো, একই রকমভাবে পথ অবরোধ হলো, রাস্তায় আগুন জ্বললো, রেল অবরোধ হলো, আরও নানা রকম। তখন গিয়ে পুলিশের হুঁশ ভাঙলো, আর পুলিশ তখন গেল তাদেরকে এই মব ভাঙানোর জন্য। তার আগে পর্যন্ত পুলিশ মনে হয় ঘুমিয়েছিল। বড় বড় পুলিশ অফিসাররা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দেখছে মহিলা রিপোর্টারকে তাড়া করছে, মহিলা রিপোর্টারকে মলিস্ট করছে। এই ঘটনা যখন একটা চরম পর্যায়ে পৌঁছে গেল, তখন কোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে অর্ডার করলো যে এখানে সেন্ট্রাল ফোর্স কেন ব্যবহার করা হয়নি। তখন ইনারা উত্তর দিলেন যে একদিন 2 ঘন্টা, একদিন 3 ঘন্টা সেন্ট্রাল ফোর্স অ্যাপ্লাই হয়েছে। সারাদিন দাঙ্গা চলছে, 2 ঘন্টা 3 ঘন্টা করে সেন্ট্রাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ওদের কিন্তু কোর্ট স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রিপোর্ট চেয়ে পাঠালো। এখনও সেই মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে এখনও চলছে, একের পর এক গণ্ডগোল চলেই আসছে। ওই জায়গায় এখনও শান্ত হয়নি, এখনও অনবরত চলে যাচ্ছে। বিশেষ করে হিন্দুদের টার্গেট করা হচ্ছে, হিন্দুদের দোকান ভাঙা হচ্ছে, লুট হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে বলা হচ্ছে নিজেদেরকে বাঁচতে হলে হয় সম্মান দাও, না হলে নিজের কোলের বাচ্চা দাও। নিজেদের স্বামী সন্তানকে বাঁচাতে হলে হয় নিজের সম্মান দাও, নিজের ইজ্জত দাও, না হলে স্বামী সন্তানকে তাদের হাতে তুলে দাও। যেমন করে ওরা সেই মুর্শিদাবাদের যখন ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তখন যেমন করে গোবিন্দ দাস আর চন্দন দাসকে মেরেছিল, তেমন করে এদেরকেও মারতে চাইছে, আর না হলে সম্মান নিতে চাইছে। এটা এক পর্যায়ে বাংলাদেশে পরিণত হয়ে গেছে, জানি না কবে ঘুম ভাঙবে। পুলিশ, এই বাংলার পুলিশ যখন হিন্দুরা আন্দোলন করে, কোনো কিছু করে, তখন তাদের লাঠি উঁচিয়ে ধরে, তাদেরকে মারে, কিন্তু লুঙ্গি বাহিনী দেখলেই তারা গুটি চুটি মেরে চুপ করে বসে পড়ে। পরের দিন পুলিশ এলো, পুলিশ এসে তাদেরকে মাইকে অ্যানাউন্স করছে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। পুলিশের আবার নাকি ধৈর্যের বাঁধ আছে, শুনেও হাসি পায়। পুলিশ এক্সিকিউশন, ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলের জন্যে তার একেবারে ধৈর্য আছে। মানে মানুষ মরে গেলে তারপর তার ধৈর্য ভাঙবে, জেলা জ্বলে গেলে তারপর ধৈর্য ভাঙবে। যেমন করে গোবিন্দ দাস চন্দন দাসকে মারার সময় তার বাড়ি থেকে ফোন করেছিল বারবার, কিন্তু পুলিশ সাড়া দেয়নি। তেমন করে এদিকেও এরকম ঘটনা ঘটলে তারপর পুলিশের ধৈর্য ভাঙবে। ওই দিন ওই জায়গায় কি বাহানায়, কি অছিলায় আগুন জ্বললো। ঝাড়খণ্ডে একটা পরিযায়ী শ্রমিক, ওই লোকাল বাসিন্দা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিল, ওখানে নাকি কোনো কারণে মারা গেছে, যে ওকে নাকি মারা হয়েছে, অত্যাচার হয়েছে। কিন্তু প্রকৃতার্থে অধীর রঞ্জন চৌধুরী উনি গেছিলেন, উনি ঝাড়খণ্ডের চিফ মিনিস্টারের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল নাকি, ওনার বক্তব্য অনুযায়ী কোট আনকোট চেষ্টা করেছিলেন, কিন্তু উনি পারেননি। ওখানকার যে পুলিশ আছে, পুলিশের বড় পদাধিকারীদের সঙ্গে কথা বলে উনি জানতে পেরেছেন যে এটা কোনোভাবে কোনো মার্ডার নয়, কোনো অত্যাচার নয়। উনি যে বাড়িতে থাকতেন, ওই বাড়িতেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, গায়ে কোনো মারধর বা কোনো অত্যাচারের চিহ্ন নেই। এলাকার চন্দ্রবংশী বলে একটা বস্তি আছে, সেইখানে তাকে এইভাবে মৃতদেহ পাওয়া যায়। গতকাল তাকে নিয়ে আসা হয়েছে। সে পরিযায়ী শ্রমিক, স্বাভাবিকভাবেই মৃত্যুর কারণ কি আমাদের জানা খুব জরুরি। তাই সেই গ্রামে ছুটে গেছিলাম, সেখানকার মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে পালামোতে আর কোথায় কোথায় কি সমস্যা হচ্ছে। কারণ ওই এলাকার আরও কিছু মানুষ ওই পালামোর বিশ্রামপুর এলাকায় থাকে। তাদের মধ্যে একজন বলে যে ওখানটায় আমাদের কাছে মাঝে মাঝে ওই আধার কার্ড চাওয়া হয়, তোমরা কি বাংলাদেশি বলে আমাদেরকে প্রশ্ন করা হয়। তা আমি ওইখানে বসে বসেই প্রথম হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডে যিনি মুখ্যমন্ত্রী, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, তিনি বিদেশে। তারপরে ওখানকার আইজি শৈলেন্দ্র কুমার, তার সঙ্গে যোগাযোগ করেছি। ওখানকার এসপি, তার সঙ্গে যোগাযোগ করেছি। এবং শৈলেন্দ্র কুমার যিনি আইজি পালামোর এলাকার, তাকে আমি বলেছিলাম আপনি সব ঘটনা জেনে যদি সম্ভব হয় আমাকে একটু জানাবেন, এখানকার মানুষ খুব টেনশনে আছে। আমি যখন ফিরছি গ্রাম থেকে, তখন সেই আইজি শৈলেন্দ্র কুমার আমাকে ফোনও করেছিলেন। তিনি বললেন যে সম্ভবত প্রাইমা ফেসি মনে হচ্ছে যে এটা আত্মহত্যা, কারণ তার ঘরের জিনিসপত্র কালকে রাত্রেও পড়ছে, মৃত্যুর দিনও তার ঘরের ডিম ঠিমগুলো দেখা গেছে, খাওয়া দাওয়া করেছে। তবুও আপনারা যখন বলছেন, আমি এটা পূর্ণাঙ্গ তদন্ত করব। পাশাপাশি আমি এটাও বলেছি যে আমি কিন্তু সেখানটাই যাব। আমার একথা বলার উদ্দেশ্য দুটো। এক, যিনি মারা গেছেন আলারউদ্দিন, তার মৃত্যুর কারণ এটা স্পষ্টভাবে জানা দরকার। ওনারা কথা দিয়েছেন যে আমরা তদন্ত করব। এখনই আপনাকে জানাচ্ছি যে সম্ভবত এটা আত্মহত্যা, কারণ তার দেহের কোথাও আঘাতের চিহ্ন নেই, এক্সটার্নাল কোনো ইনজুরি নেই, দেহে কোনো আঘাতের চিহ্ন আমরা পাইনি, তাই সম্ভবত এটা আত্মহত্যা। এক, কিন্তু এত সব কিছু জানার পরেও সেই বাহানা অছিলা, কিন্তু পরে এই বিষয়টা আবার ফাঁসও হয়েছে।
এই ষড়যন্ত্রের পেছনে নাকি AIMIM, যাকে মিম বলে সবাই চেনে, তারই ষড়যন্ত্র আছে, কোট আনকোট, এটা জানা গেছে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ কি কাজ করছে? যখন লুঙ্গি বাহিনীরা অত্যাচার করে, লুঙ্গি বাহিনীরা আগুন জ্বালায়, রেল আটকায়, লুঙ্গি বাহিনীরা রাস্তায় আটকায়, তখন আমাদের পুলিশ মন্ত্রী ধৈর্য ধরো। মনে হয় এখন নতুন একটা স্লোগান বের করেছে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, যে নবান্নের 14 তলায় বসে থাকা কালীঘাটের এই নির্লজ্জ বেহায়া মহিলা। লুঙ্গি বাহিনী দেখলে ধৈর্য ধরো, আর হিন্দু দেখলে লাঠি উঁচে ধরো এবং বেধড়ক মার মারো। মনে হয় এই স্লোগানটা নতুন বের করেছে, তাই তো এরকম চলছে। লজ্জাও করে না, রাজ্যের মহিলাদের সুরক্ষা দিতে পারে না, দিনের পর দিন এখানে ওখানে রেপ হয়ে যায়, সম্মানহানি হচ্ছে, তা সত্ত্বেও ওনার লজ্জা বলতে কিছু নেই। এত নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী মনে হয় না যে ভবিষ্যতে কখনো হবে। হিন্দুরা কয়েকদিন আগেই কলকাতার একটা মন্দিরে ভক্তরা এসেছিল পুজো দিতে, কিন্তু সেখানে পুলিশ এসে লাঠিচার্জ করা শুরু করে দিল। কি না, ওরা গন্ডগোল করছে। গন্ডগোল ওখানে কিছুই হয়নি আদৌ। কি হয়েছিল? ওখানে ভিড় হয়েছিল, বাইরের থেকে কয়েকজন এসেও বলেছিল ওই মন্দির বন্ধ করতে, এইসব করতে। তো ওকে ওরা জিজ্ঞাসাবাদ করলো এই নিয়ে, একটু ভিড়ের মধ্যে যেমন হয় আর কি স্বাভাবিকত, তেমনই হয়েছিল। তো ওখানে পুলিশ এসে লাঠি চালিয়ে দিল। কিন্তু যখন চাকুলিয়া জ্বলছিল, শামশেরগঞ্জ জ্বলছিল, ধুলিয়ান জ্বলছিল, যখন বেলডাঙ্গা জ্বলছিল, যখন ফারাক্কা জ্বলছিল, তখন পুলিশের ঘুম ভাঙেনি। তখন পুলিশের লাঠি কোথায় ঢুকে গিয়েছিল কি জানি, এটা আপনারাই ভালো বলতে পারবেন, আপনারাই ভালো জানেন, আর পুলিশ ভালো জানে। কারণ আপনাদের তো ঘুম ভাঙবে না এত কিছুর পরেও, আমি যতই বলি না কেন। এত কিছু দেখার পরেও যদি 2026-এর যে ভোট, সেই ভোটে এই রাজ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল চোর, দুর্নীতিবাজ, গুন্ডা, মাফিয়াদের তৃণমূল, এই তৃণমূল পার্টিটা যদি আবার ফিরে আসে আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হয়, তাহলে বাঁচার কোনো রাস্তা থাকবে না। যেমন থেকে ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে যেমন হিন্দুরা পালিয়েছে, তেমন করে পালাতে হবে, এছাড়া কোনো উপায় থাকবে না। এখনও টাইম আছে, এখনও সময় আছে। ভাবুন, এই দলটাকে যারা ভোট দেবে, তারা এদের এই কুকর্ম, এই পাপ, তাদেরকে বয়ে বেড়াতে হবে। ভগবানও তাদের ক্ষমা করবে না। যারা এদেরকে ভোট দেয়, দিয়ে এসেছে, তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি তো অন্তত মনে করি না। এত কিছুর পরেও আপনাদের ঘুম ভাঙবে কি ভাঙবে না, সেটা আপনাদের উপর নির্ভর করে। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। জয় হিন্দ, বন্দে মাতরম।